টানা ৯ দিনের ছুটির পর খুলছে সব অফিস আদালত, কর্মস্থলে যোগ দিতে আজও ঢাকা ফিরছে মানুষ। যুক্তরাষ্ট্রের সঙ্গে বাণিজ্য ঘাটতি কমানোয় গুরুত্ব সরকারের, শুল্ক নিয়ে নিজেই কথা বলবেন প্রধান উপদেষ্টা। নির্বাচন নিয়ে বিভ্রান্তি ছড়ানো হচ্ছে, অভিযোগ বিএনপির। রোডম্যাপের দাবিতে একমত হেফাজত। আজ অর্থ উপদেষ্টার সঙ্গে বৈঠক করবে আইএমএফ এর প্রতিনিধি দল। ঋণের অর্থ ছাড়ের শর্ত নিয়ে হবে পর্যালোচনা। বান্ডেল থাকলে প্রতি সেনমানিতে টাকা বাঁচবে। বিকাশ সেনমানি বান্ডেল কিনে জিতুন প্রতি লেনদেনে। স্বাগত ইন্ডিপেন্ডেন্ট সংবাদের সঙ্গে আছে আমি শাজমিন হাসান। শুনছিলেন শিরোনাম, এবার বিস্তারিত। ঈদে টানা ৯ দিনের ছুটি শেষে আজ খুলছে সব সরকারি অফিস আদালত, ব্যাংক, বিমা সহ আর্থিক প্রতিষ্ঠান। রোজার আগের নিয়মে সকাল ৯টা থেকে বিকেল ৫টা পর্যন্ত চলবে অফিস। এদিকে বেশিরভাগ শিক্ষা প্রতিষ্ঠান খুলবে আরও কয়েকদিন পর। ঈদের আগে গত ২৭ মার্চ ছিল অফিস আদালত, ব্যাংক, বিমা সহ আর্থিক প্রতিষ্ঠানের কর্মকর্তা কর্মচারীদের শেষ কর্মদিবস। এর পরদিন থেকে শুরু হয় সরকারি ছুটি। ২০ মার্চ ঈদ উপলক্ষে উপদেষ্টা পরিষদের বৈঠকে ৩ এপ্রিল নির্বাহী আদেশে ছুটি দেওয়ার প্রস্তাব অনুমোদন করা হয়। এজন্য টানা ৯ দিনের ছুটি মেলে। গত ৩১ মার্চ দেশে ঈদ উল ফিতর উদযাপিত হয়। ঈদের ছুটি শেষ হওয়ায় কর্মক্ষেত্রে যোগ দিতে সড়ক, নৌ ও রেলপথে ভোর থেকেই রয়েছে ঢাকায় ফেরা মানুষের ভিড়। গাবতলী, সায়দাবাদ, মহাখালী সহ বিভিন্ন বাস টার্মিনালে নামছেন দেশের বিভিন্ন এলাকা থেকে ফেরা যাত্রীরা। তবে এবারের ঈদযাত্রা তুলনামূলক স্বস্তিদায়ক বলছেন তারা। ছুটি বেশি থাকায় ভিড়ও কম ছিল বলছে পরিবহন কর্তৃপক্ষ। সড়ক পথে ফিরতি যাত্রায় অনেকে বাড়তি ভাড়া নেওয়ার অভিযোগ করেছেন। কমলাপুর রেল স্টেশনেও রয়েছে ফিরতি মানুষের ভিড়। এছাড়া ভোর থেকেই সদরঘাটে একে একে ফিরতে দেখা গেছে বিভিন্ন জেলা থেকে আসা লঞ্চ। এবারের সার্বিক ব্যবস্থাপনায় সন্তুষ্ট যাত্রীরা। ঢাকায় ফেরা নিয়ে আরও জানাতে রাজধানীর সদরঘাট থেকে যোগ দিচ্ছেন সহকর্মী জাহিদুল ইসলাম। জাহিদ, আজ সদরঘাটে ঢাকা ফেরা মানুষের চাপ কেমন দেখছেন? আজকে মোটামুটি ভালোই চাপ ছিল। আপনার ভোর রাত থেকে কিন্তু ফিরতে শুরু, ঘাটে আসতে থাকে লঞ্চগুলো রাত ভোর ৪টার দিক থেকে, এবং এখন বাজে সকাল ৭টা। এবং এই সময় কিন্তু আসলে জানেন যে যেহেতু ভোর রাত ৪টার সময় লঞ্চ আসা শুরু হয়েছে, ৪টা থেকে এখন পর্যন্ত সব লঞ্চের যাত্রীরাই আসলে নেমে গিয়েছেন। এখন ২-১টি লঞ্চ রয়েছে যেগুলো আপনারা আমার পিছনে দেখতে পাচ্ছেন যে যাত্রীরা নামছেন, এবং এখন কিছুটা যাত্রী রয়েছে। তবে এই ভিড়টি কিন্তু আসলে রাত ৪টা, ৫টা, ৬টার দিকে কিন্তু অনেকটা বেশি ছিল। সব লঞ্চগুলো যখন ঘাটে আসছিল তখন অনেক যাত্রীরাই কিন্তু এখান থেকে নেমেছেন। তবে কিছু সময় গড়িয়ে যাওয়ার কারণে এখন কিছুটা যাত্রীর কম দেখা যাচ্ছে। তবে যারা ঈদের ছুটি কাটিয়েছেন, এই লম্বা ছুটি থাকায় তারা কিন্তু বাড়িতে পরিবারের সাথে সুন্দরভাবে ঈদ কাটিয়ে ফিরেছেন। এবং আজকে যেহেতু অফিস ডে, সেই ক্ষেত্রে কিন্তু সবাই আসলে ঢাকায় ব্যাক করেছেন এবং তারা কিন্তু শান্তিতে ঈদ করতে পেরেছেন, এমনটি আমাদের জানিয়েছেন যে তারা যে ঈদে গিয়েছেন যাওয়ার সময় কোনো সমস্যা হয়নি কোনো ধরনের। এখন যারা ফিরে এসেছেন তাদের ভেতরেও আসলে সেরকম কোনো সমস্যার কথা তারা বলেননি। তবে তারা অভিযোগ করেছেন যে আসলে কিছু কিছু লঞ্চে আসলে তাদের কাছ থেকে বাড়তি ভাড়া নেওয়া হয়েছে এবং কিছু অব্যবস্থাপনার কথাও তারা তুলে ধরেছেন। আসলে সরকারের পক্ষ থেকে এই সমস্ত বিষয়গুলো যদি পরবর্তী সময়গুলোতে দেখা হয়, সেক্ষেত্রে এই ধরনের বিশৃঙ্খলা আসলে থাকবে না। এবারের ঈদ যাত্রা আসলে তাদের কাছে খুব ভালো ছিল, এমনটি জানিয়েছেন তারা। এবং ঘাটে কিন্তু আমরা সকালে এসেই দেখেছি যে এখানে আইন শৃঙ্খলা পরিস্থিতি অনেকটা ভালোই ছিল। এখানে সেনাবাহিনীর সদস্যরাও কিন্তু টহল দিয়েছেন, পুলিশের সদস্যরা ছিলেন, তারাও কিন্তু এই ঘাটে কোনো ধরনের সমস্যা হয় কিনা সেটি তারা পর্যবেক্ষণ করেছেন। এবং
এই ঘাটে এখন পর্যন্ত আমরা কোনো ধরনের বিশৃঙ্খলার খবর পাইনি। তবে যারা ঈদ যাত্রা শেষ করে এসেছেন তারা শান্তিতেই এসেছেন এবং এই বাস থেকে শুরু করে ট্রেন থেকে শুরু করে তারা লঞ্চেও কিন্তু যাত্রা অনেক ভালো ছিল এবং সেটি আমাদেরকে তারা বারবার জানিয়েছেন। আরেকটি বিষয় যদি বলে রাখতে, সেটি হচ্ছে যেহেতু আজকে থেকে সরকারি অফিস শেষ ছুটি শুরু হচ্ছে, এই কারণে কিন্তু আসলে মানুষের ভিড়টি বাড়তে শুরু করেছে এবং আপনারা জানেন যে 31 তারিখ ঈদ হওয়ার কারণে আজকে প্রায় 6 দিন হয়ে গিয়েছে, যে কারণে এখন যাত্রীদের চাপ আস্তে আস্তে কমতে শুরু করেছে। কারণ যারা আসার কারণ তারা কিন্তু আস্তে আস্তে করে চলে এসেছেন ঢাকায় এবং যাদের ছুটি এখনো বাকি রয়েছে তারা এখনো পরিবারের সাথে ঈদের ছুটি কাটাচ্ছেন এবং যাদের ছুটি আসলে শেষ হয়ে গিয়েছে, যে অফিস ধরতে হবে, তারা কিন্তু ঢাকায় এখন চলে আসছেন এবং যাদের ছুটি আজকে থেকে কার্যকর তারাও কিন্তু আজকে সকালে এসেছেন এবং তারা ছুটি কার্যকর হওয়ার তাদের যে ছুটি রয়েছে সেই ছুটি আসলে শেষ হওয়ার কারণেই তাদেরকে বাড়ি থেকে ফিরে আসতে হয়েছে। মন খারাপ ছিল অনেকের পরিবার ছেড়ে আসতে হয়েছে, সেই বিষয়টিও কিন্তু আমাদেরকে তারা জানিয়েছেন যে আসলে তাদের যে ঈদের ছুটি ছিল সেই ছুটিতে তারা কিন্তু পরিবারের সাথে ঈদ করেছেন এবং তারা শান্তিতে ঈদ করতে পেরেছেন এবং মানুষের সবার সাথে দেখা হয়েছে, সেটি ভালো লাগার বিষয়গুলো তারা আসলে জানাচ্ছিলেন। আরেকটি বিষয় হচ্ছে যে অভ্যন্তরীণ এই নৌ কর্তৃপক্ষের ব্যবস্থাপনা কিন্তু এবার ভালো ছিল এবং সেই সাথে তারা যেই ব্যবস্থাগুলো নিয়েছিল সেটিকে মানুষও কিন্তু তাদেরকে বাহবা দিয়েছেন যে আসলে এইবার তাদের ঈদ যাত্রায় ভোগান্তি ছাড়াই কিন্তু যাত্রা করতে পেরেছেন এবং যাত্রা ফিরে আসতে পেরেছেন এবং এই বিষয়গুলো আগামীতেও যদি এভাবে ধারাবাহিক থাকে সেক্ষেত্রে তারা এই লঞ্চ যাত্রা থেকে শুরু করে সকল ধরনের ঈদ যাত্রায় কিন্তু আরো শান্তিময় হবে, সেটি তারা আশা করছেন। আসলে সদরঘাট থেকে জানাচ্ছিলেন সহকর্মী জাহেদুল ইসলাম। যুক্তরাষ্ট্রের বাড়তি শুল্কের ফলে সৃষ্ট সংকট সমাধান হিসেবে বাণিজ্য ঘাটতি কমানোয় গুরুত্ব দিচ্ছে সরকার। শনিবার রাতে প্রধান উপদেষ্টার বাসভবন যমুনায় এ নিয়ে বৈঠক হয়। বাণিজ্য উপদেষ্টা জানান, শুল্ক নিয়ে মার্কিন প্রশাসনের সঙ্গে উপদেষ্টা নিজেই কথা বলবেন। এছাড়া দেশের অর্থনীতির জন্য ভালো হয় এমন পণ্য আমদানি করে বাণিজ্য ঘাটতি কমিয়ে আনা হবে। বাংলাদেশে যুক্তরাষ্ট্রের পণ্যের আমদানি শুল্ক বেশি, এজন্য পাল্টা পদক্ষেপ হিসেবে বাংলাদেশি পণ্যে 34% শুল্ক আরোপ করে ট্রাম্প প্রশাসন, যা আগে ছিল 15%। এ খবরে রপ্তানি নিয়ে শঙ্কা দেখা দিয়েছে নানা মহলে। এমন বাস্তবতায় শনিবার রাতে জরুরি বৈঠক করেন প্রধান উপদেষ্টা। সেখানে যোগ দেন অর্থ, বাণিজ্য, পররাষ্ট্র উপদেষ্টা, বাংলাদেশ ব্যাংকের গভর্নর, এনবিআর এবং বিডার চেয়ারম্যান। বৈঠকে দুই দেশের বাণিজ্য ঘাটতি কমানো সহ সংকট সমাধানে বিকল্প কয়েকটি বিষয় নিয়ে আলোচনা হয়। পরে বাণিজ্য উপদেষ্টা জানান, মার্কিন শুল্ক নিয়ে উদ্বেগের কিছু নেই। প্রধান উপদেষ্টা নিজেই যুক্তরাষ্ট্র প্রশাসনের সাথে সংযুক্ত হবেন এই বিষয়ে আমাদের অবস্থানকে তুলে ধরার জন্য। আমরা এখানে সম্ভাবনাও দেখছি, সম্ভাবনার বিপরীত যে বিষয়গুলো রয়েছে আমরা সেইগুলোকে সাম্যকভাবে উপলব্ধি করে বাণিজ্য ঘাটতি কমিয়ে এনে আমরা আশা করছি যে তুলনামূলকভাবে আমরা আমাদের প্রতিযোগী দেশের থেকে একটা ভালো অবস্থানে যাওয়ার। এ বিষয়ে যুক্তরাষ্ট্রের সঙ্গে আলোচনা করে ব্যবস্থা নেওয়া হবে বলে জানান প্রধান উপদেষ্টার বিশেষ প্রতিনিধি খলিলুর রহমান। এখানে ভয় পাওয়ার কিছু নাই, আতঙ্কিত হওয়ার কিছু নাই। উই আর ইন ভেরি গুড হ্যান্ডস। আমরা এই মুহূর্তেও তাদের সঙ্গে নিবিড় আলোচনাতে আছি। আগামী 1-2 দিন আমাদের এই আলোচনা চলবে। আমরা ধারণা করছি যে আমরা যখন রিভিউর জন্য তাদের কাছে অনুরোধ করব, আমরা একটা ইতিবাচক সহায়তা করব। দেশের অর্থনীতির জন্য ভালো হবে যুক্তরাষ্ট্র থেকে এমন পণ্যের আমদানি বাড়াতে চায় সরকার। আমরা মনে করি যে এটা বরং আরো সম্ভাবনা দুয়ার খুলে দিতে পারে। জাহানারা পারভিন, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। ভারতীয় গণমাধ্যমে বাংলাদেশ বিরোধী প্রচারণার মধ্যে অধ্যাপক ইউনূস ও মোদির বৈঠক ইতিবাচক হিসেবে দেখছেন বিশ্লেষকেরা। তবে বৈঠকের মাধ্যমে সম্পর্কের আমূল পরিবর্তন হবে না। তাদের মতে কোনো একক দলের বদলে রাষ্ট্রের সাথে সম্পর্ক রাখলে দুই দেশের জন্যই সেটা সম্মানের হবে। 5 আগস্ট ছাত্র জনতার আন্দোলনের মুখে স্বৈরাচারের পতন হয়। বিক্ষুব্ধ জনতার তোপের মুখে দেশ ছেড়ে ভারতে আশ্রয় নেন পতিত সরকারের প্রধান শেখ হাসিনা। এরপর থেকেই প্রতিবেশী দেশটির গণমাধ্যম ও রাজনীতিকরা বাংলাদেশ বিরোধী ক্যাম্পেইন চালিয়ে আসছে। এরই মধ্যে আগরতলায় বাংলাদেশের উপহাই কমিশনে হামলা চালানো হয়। ঢাকা দিল্লি সম্পর্কের টানাপোড়েন, সীমান্ত উত্তেজনা, ভিসা জটিলতা, ভারতে বসে হাসিনার উস্কানিমূলক বক্তব্যেও রাজনৈতিক বিদ্বেষ ছড়াচ্ছে।
এর মধ্যে বিমস্টেক সম্মেলনের সাইডলাইনে শুক্রবার বৈঠকে বসেন অধ্যাপক মোহাম্মদ ইউনুস ও নরেন্দ্র মোদী। বিশ্লেষকরা বলছেন, দুই দেশের সরকারের সর্বোচ্চ ব্যক্তির এই বৈঠক সিদ্ধান্ত গ্রহণের ক্ষেত্রে সহায়ক হবে। একটা বিশেষ দলকে সমর্থন করে এসেছে এবং করে। এটা ভারতে বিভিন্ন রিয়াকশন গুলোতে আমরা দেখেছি, বিশেষ ভারতীয় মিডিয়াতে এটা প্রতিফলনও আমরা দেখতে পাচ্ছি এবং প্রত্যেকটা জিনিসকে নিয়ে মানে একটা খুব বেশ আমি বলবো যে অ্যান্টি বাংলাদেশ ক্যাম্পেইনের মতোই চলেছে। বিশেষ দল নয়, রাষ্ট্রের সাথে সম্পর্ক রাখলে দুই দেশের সম্পর্ক আগামীতে আরও এগিয়ে যাবে বলে মনে করেন বিশ্লেষকরা। একটি দলের সাথে সম্পর্ক রাখলে আসলে এটা কোনো ওয়াইজ কোনো ডিসিশন না, এবং তারা তাদের জায়গা থেকে ফিরে এসেছে আমি বলবো, এবং তারা দেশের জননীতি যেটা বলে বা সাধারণ জনগণের এক্সপেকটেশন অনুযায়ী তারা বাংলাদেশের সাথে সম্পর্ক মেনটেন করতে চায়, রক্ষা করতে চায়। এটা একটা শুভ উদ্যোগ। তিস্তার পানি বন্টন, সীমান্ত হত্যার মতো ইস্যুতে নিয়মিত আলোচনায় সংকট সমাধান হতে পারে মত বিশ্লেষকদের। আনোয়ার সাদাত নূর, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। একটি মহল নির্বাচন নিয়ে বিভ্রান্তি ছড়ানোর চেষ্টা করছে, এতে জনমনে ধোঁয়াশা তৈরি হয়েছে বলে মন্তব্য করেছেন বিএনপির নেতা সালাউদ্দিন আহমেদ। দ্রুত রোডম্যাপ ঘোষণার দাবি জানিয়েছেন তিনি। শনিবার সন্ধ্যায় গুলশানে হেফাজত ইসলামের নেতাদের সঙ্গে বৈঠক শেষে এসব মন্তব্য করেন তিনি। ডিসেম্বরের মধ্যে নির্বাচনের রোডম্যাপ দ্রুত ঘোষণার ব্যাপারে একমত রয়েছে দুদল। এ সময় আওয়ামী লীগকে নিষিদ্ধের দাবি জানায় হেফাজত ইসলামী, আর বিএনপিও চায় আওয়ামী লীগকে গণহত্যার দায়ে বিচারের আওতায় আনা হোক। বিচারিক প্রক্রিয়ার মধ্য দিয়ে আওয়ামী লীগের ভাগ্য নির্ধারণ হলে জনগণ তা মেনে নেবে। আর অতীতের হেফাজত ইসলামের বিরুদ্ধে হয়রানিমূলক মামলা দ্রুত নিষ্পত্তির জন্য আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের সংখ্যা বাড়ানোরও দাবি জানানো হয়। আলেম ওলামাদের বিরুদ্ধে বিগত ফ্যাসিস্ট আমলে অসংখ্য মিথ্যা মামলা দায়ের করা হয়েছে, জেলে ভরা হয়েছে এবং সীমাহীন নির্যাতন করা হয়েছে। আমার আশেপাশে যারা বসে আছেন তারা সবাই অনেক বছর যাবৎ কারা নির্যাতিত। আমরা তাদের বিরুদ্ধে দায়েরকৃত সকল মিথ্যা মামলা প্রত্যাহার চাই। সুপ্রিম কোর্ট সচিবালয় প্রতিষ্ঠার দ্বারপ্রান্তে রয়েছে বিচার বিভাগ, এ কথা জানিয়েছেন প্রধান বিচারপতি সৈয়দ রেফাত আহমেদ। বলেন, প্রতিষ্ঠান হিসেবে বিচার বিভাগ ক্ষমতা পৃথকীকরণের কাছাকাছি। এই সুযোগ নষ্ট হলে তা বিচার বিভাগের মর্যাদা অখণ্ডতার জন্য ক্ষতিকর হবে বলেও মন্তব্য করেন প্রধান বিচারপতি। শনিবার দুপুরে রংপুরের একটি হোটেলে বাংলাদেশ সুপ্রিম কোর্ট ও ইউএনডিপির যৌথ উদ্যোগে আয়োজিত সেমিনারে এসব কথা বলেন তিনি। বিচার বিভাগের সংস্কারকে ফলপ্রসূ করতে সব পর্যায়ের কর্মকর্তাদের নিজ নিজ অবস্থান থেকে দায়িত্ব নেওয়ার আহ্বান জানান প্রধান বিচারপতি। একটি প্রতিষ্ঠান হিসেবে আমরা কখনো ক্ষমতার পূর্ণ পৃথকীকরণের লক্ষ্যের এতটা কাছাকাছি আসিনি। যদি এই সুযোগ কোনোভাবে নষ্ট হয় তবে তা বিচার বিভাগের মর্যাদা, অখণ্ডতা এবং প্রাসঙ্গিকতার জন্য চরম ক্ষতিকর হবে। এ দেশের মতো সাম্প্রদায়িক সম্প্রীতি অন্য কোথাও নেই বলে মন্তব্য করেছেন স্বরাষ্ট্র উপদেষ্টা জাহাঙ্গীর আলম চৌধুরী। শনিবার সকালে নারায়ণগঞ্জের লাঙ্গলবন্দে মহাষ্টমীর পুণ্য স্নান পরিদর্শনে গিয়ে তিনি এই কথা বলেন। এদিকে বিভিন্ন জায়গায় শান্তিপূর্ণভাবে অনুষ্ঠিত হয়েছে সনাতন ধর্মাবলম্বীদের পুণ্য স্নান। নারায়ণগঞ্জের লাঙ্গলবন্দে ব্রহ্মপুত্র নদে মহা অষ্টমী স্নানে সামিল হন হিন্দু ধর্মাবলম্বীরা। দেশ বিদেশের লাখো পুণ্যার্থীর পদচারণায় মুখর হয়ে ওঠে 3 কিলোমিটার এলাকা। পুণ্য স্নান পরিদর্শনে যান স্বরাষ্ট্র উপদেষ্টা। এই সময় তিনি সাংবাদিকদের বলেন, বাংলাদেশের মতো সাম্প্রদায়িক সম্প্রীতি অন্য কোথাও নেই। নিরাপত্তায় সব ব্যবস্থা নেওয়ার কথা জানান তিনি। হিন্দু, মুসলমান, বৌদ্ধ, খ্রিস্টান এখানে কারো কোনো ভেদাভেদ নাই। আমরা এখানে সবাই আমরা বাংলাদেশি, এবং বাংলাদেশি হিসাবে আমরা এখানে কিন্তু সবাই আসছি। বাংলাদেশের মতো এত সম্প্রদায় সম্প্রীতি কোথাও নাই। এখানকার যত সম্প্রদায় সম্প্রীতি আছে। পাপ মোচন ও পুণ্য লাভের আশায় সিরাজগঞ্জে যমুনা নদীতে স্নান করেন ভক্তরা। পরে পুষ্পাঞ্জলি দিয়ে দেশ ও জাতির মঙ্গল কামনায় প্রার্থনা করেন। এখানে আসছি আমরা চান করতে, অষ্টমী চান করতে। অষ্টমী চান করলে পূর্ণ লাভ হয়।
দেশের জন্য, নিজের পরিবারের জন্য সবার মঙ্গল প্রার্থনার্থে স্নান করেছি। দূর দূর থেকে অনেক লোকজন আছে, অনেক ভক্তবৃন্দ আসছে। হ্যাঁ, এই পূর্ণস্থিতি স্নানের জন্য আমরা সবাই সবার মঙ্গল কামনা করি। বরিশালে ঐতিহ্যবাহী দুর্গাসাগরে হয়েছে পুণ্য স্নান। উৎসবে যোগ দিতে দুর্গাসাগর পারে জড়ো হন হাজারো ভক্ত। আমি ঈশ্বরের কাছে প্রার্থনা করছি যে আমরা সবাই যেন ভালো থাকি। আমরা যারা সনাতন ধর্মাবলম্বী আছি, আমরা প্রতি বছর এখানে আসি আমাদের পাপ মোচনের জন্য। ব্রহ্মপুত্রের স্নানের যে পুণ্যটা আসে, সেই পুণ্যটাই আপনার এইখানে অর্জন করবে। জামালপুরে ব্রহ্মপুত্রের দক্ষিণ প্রান্তে অষ্টমীর স্নান করেন হাজারো পুণ্যার্থী। পরিণত হয় ভক্তদের মিলন মেলায়। কিশোরগঞ্জ ও মুন্সিগঞ্জে অংশ নিয়েছে হাজারো পুণ্যার্থী। চাঁদপুরে মন্ত্র উচ্চারণের মাধ্যমে পুণ্য স্নান করেন সনাতন ধর্মাবলম্বীরা। গঙ্গা স্নানকালে। তাপস সরকার, ইন্ডিপেন্ডেন্ট নিউজ। রংপুরে ব্যবসা প্রতিষ্ঠান নিয়ে দ্বন্দ্বের জেরে বিএনপির দুই পক্ষের সংঘর্ষে একজন নিহত হয়েছেন, আহত হয়েছেন 18 জন। সংঘর্ষের পর এলাকায় থমথমে পরিস্থিতি বিরাজ করছে। শনিবার দুপুরে বদরগঞ্জের কেন্দ্রীয় শহীদ মিনারের পাশে ঘটনা ঘটে। স্থানীয়রা জানায়, ইস্তেক বাবু নামের এক ব্যক্তির কাছ থেকে চুক্তিপত্রের ভিত্তিতে দোকান ভাড়া নিয়েছিলেন স্থানীয় জাহিদুল হোসেন। গত মাসে জাহিদুলকে দোকান ছেড়ে দিতে বলেন বাবু। এ নিয়ে দুই পক্ষ বিবাদে জড়ায়। পরে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। আহতদের উদ্ধার করে হাসপাতালে ভর্তি করা হয়। শরীয়তপুরে জাজেরায় আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে আওয়ামী লীগ ও স্বেচ্ছাসেবক লীগের দুই পক্ষের সংঘর্ষের ঘটনা ঘটেছে। এ সময় উভয় পক্ষের সমর্থকরা শতাধিক হাতবোমা ও ককটেল বিস্ফোরণ ঘটায়। এই ঘটনায় অন্তত 16 জন আহত হয়। শনিবার সকালে উপজেলার বিলাসপুর ইউনিয়নের দুর্বাডাঙ্গা এলাকায় এই ঘটনা ঘটে। জাজিরা উপজেলার বিলাসপুর ইউনিয়নের চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সদস্য কুদ্দুস ব্যাপারী এবং বিলাসপুর ইউনিয়ন স্বেচ্ছাসেবক লীগ নেতা জলিল মাতবরের সমর্থকদের মধ্যে দীর্ঘদিন ধরে বিরোধ চলে আসছিল। এর জেরে শনিবার সকালে ইউনিয়নের দুর্বাডাঙ্গা এলাকায় উভয় পক্ষের সমর্থকদের মধ্যে সংঘর্ষ বাধে। দফায় দফায় চলে সংঘর্ষ। এই সময় উভয় পক্ষের সমর্থকরা শতাধিক হাতবোমা ও ককটেল বিস্ফোরণ ঘটায়। স্থানীয়রা জানায়, প্রায় 10 বছর ধরে উভয় পক্ষের মধ্যে বিরোধ। এর আগেও একাধিকবার সংঘর্ষে জড়ায় তারা। কবির মাদ্দারের বাড়িঘর কুবাইছে, রাতে শুনলাম। এরপরে সকাল ওইটা হয়নি গিয়ে আবার সকালে গিয়েছি, আমি চলে ধান খেতে যাইমু, ওখানে গিয়েছি, পুলিশ ও সেনাবাহিনী খবর পেয়ে ঘটনাস্থলে যায়। 1.5 ঘন্টার চেষ্টায় পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। জড়িতদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছে আইন শৃঙ্খলা বাহিনী। স্থানীয় আধিপত্যের বিরোধকে কেন্দ্র করে সকালবেলা আমরা এখানে সংবাদ পাই যে বিভিন্ন পক্ষের মধ্যে মারামারি, ধরপাকড়ের ধাওয়া পাল্টা ধাওয়া চলছে এবং অস্থির পরিস্থিতি বিরাজ করছে। তো পুলিশ খবর পেয়ে তাৎক্ষণিক ঘটনাস্থলে আসে তো এবং পরিস্থিতি নিয়ন্ত্রণে নেয়। অপ্রীতিকর পরিস্থিতি এড়াতে ওই এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন রয়েছে। ইন্ডিপেন্ডেন্ট নিউজ। রাজশাহীতে মাছ ব্যবসায়ীকে ছুরিকাঘাতে হত্যা ও পুলিশের ওপর হামলার ঘটনায় রাজশাহী থানায় 2টি মামলা দায়ের হয়েছে। এ 2টি মামলায় আসামি করা হয়েছে অজ্ঞাত 1200 জনকে। এছাড়া গণপিটুনিতে এক তরুণ নিহতের ঘটনায় কারো ইন্ধন আছে কিনা তাও খতিয়ে দেখা হচ্ছে বলে জানিয়েছেন পুলিশ। শুক্রবার নওগাঁর গোয়ালবাড়ি গ্রামের মাছ ব্যবসায়ী আব্দুর রাজ্জাক রাজশাহী রানশি বাজারে মাছ বিক্রি করতে যান। বিকেলের দিকে পাশের চায়ের দোকানে বসে টাকা গোনার সময় একই গ্রামের আমিনুল ইসলাম রাজ্জাকের কাছে 1000 টাকা চাঁদা দাবি করেন। না পেয়ে ছুরিকাঘাত করা হলে ঘটনাস্থলে মারা যান রাজ্জাক। অভিযুক্ত আমিনুল পালিয়ে মুন্সিবাড়ি গ্রামের এক বাড়িতে আশ্রয় নেন। খবর পেয়ে পুলিশ সেখানে যায়। এ সময় আশেপাশের প্রায় 1500 মানুষ ঘর থেকে আমিনুলকে বের করে পুলিশের সামনেই পিটিয়ে হত্যা করে। পারেনি পুলিশ আলছে, পুলিশের হাতে দিয়েছে, পুলিশে বাঁচাবার পারেনি। মানে পুলিশের থেকে পুলিশক যখন আর আঘাত করবার লাগছে, পুলিশ তো বাঁচালে। আমার ভাই ওই বাজারে গেছে, বাজারে যায় ওই টাকা গুনতে 5 টলে, এখানে অস্ত্র বের করে এখানে একবারে মেরে দিছে।
পুলিশ জানায় অভিযুক্ত আমিনুলকে বাঁচাতে গিয়ে উত্তেজিত জনতার হাতে বেশ কয়েকজন পুলিশ আহত হন। এ ঘটনায় মাছ ব্যবসায়ীকে হত্যা ও পুলিশের উপর হামলার ঘটনায় বাগমারা থানায় 2টি মামলা হয়েছে। নিহত আব্দুর রাজ্জাকের ভাই একটু বাদী হয়েছে, আর আরেকটাতে হচ্ছে আপনার আব্দুল গনি চৌধুরী, আমাদের এসআই গনি চৌধুরী। আসামি অজ্ঞাতনাম 1000 থেকে 1200 জন। গণপিটুনিতে নিহত আমিনুল মাদকাসক্ত ছিলেন বলে দাবি তার পরিবারের। ইন্ডিপেন্ডেন্ট নিউজ। বগুড়ায় 18 ভরি স্বর্ণালংকার আর নগদ 15,000 টাকা পেয়েও ফিরিয়ে দিয়ে দৃষ্টান্ত স্থাপন করেছেন সিএনজি অটোরিকশা চালক খায়রুল ইসলাম। শুক্রবার রাতে বগুড়া সদর উপজেলায় এই ঘটনা ঘটে। পুলিশ জানায় গত 29 মার্চ স্বর্ণ ব্যবসায়ী মোহাম্মদ শাহিন বগুড়া শহর থেকে 18 ভরি স্বর্ণালংকার কিনে ওই অটোরিকশা শাহজাহানপুর উপজেলায় তার বাড়িতে ফেরেন। তবে অলংকারের ব্যাগ তুলে ভুল করে অটোরিকশায় ফেলে যান তিনি। পরে শাহজাহানপুর থানায় জিডি করেন শাহিন। ব্যাগটি পেয়ে অটোরিকশা চালক খায়রুল শুরুতে মালিকের সন্ধান করেন, না পেয়ে সদর থানায় জমা দেন তিনি। পরে জিডি সূত্র ধরে ব্যাগের মালিক শাহিনকে স্বর্ণালংকার ও টাকা বুঝিয়ে দেয় পুলিশ। আজ অর্থ উপদেষ্টা সালাউদ্দিন আহমেদের সঙ্গে বৈঠক করবেন IMF এর প্রতিনিধি দল। ঋণ চুক্তির 4র্থ ও 5ম কিস্তির অর্থ ছাড়ের শর্ত পর্যালোচনায় ঢাকায় এসেছে দলটি। বিভিন্ন সংস্থার সঙ্গে আলোচনা চলবে 2 সপ্তাহ ব্যাপী। IMF এর দল অর্থ বিভাগ, NBR, বিদ্যুৎ বিভাগ, বিদ্যুৎ উন্নয়ন বোর্ড, এনার্জি রেগুলেটরি কমিশন, জ্বালানি ও খনিজ সম্পদ বিভাগের সঙ্গে বৈঠক করবে। 2023 সালের 30 জানুয়ারি ঋণ কর্মসূচি চালু হওয়ার পর সংস্থাটি থেকে 3 কিস্তিতে $231 কোটি পেয়েছে বাংলাদেশ। বাকি আছে ঋণের $239 কোটি। সব শর্ত পূরণ না হওয়ায় 4র্থ কিস্তির অর্থ ছাড়া হয়নি এর আগে। এবার সরকারের আশা করছে 4র্থ ও 5ম কিস্তির অর্থ একসঙ্গে পাওয়া যাবে আগামী জুনে। ল্যান্ডফিল্ডে ময়লা না পোড়াতে সিটি কর্পোরেশনকে নির্দেশনা দিলেন পরিবেশ উপদেষ্টা সৈয়দা রেজওয়ানা হাসান। ভাগাড়ের আশেপাশের এলাকায় জনস্বাস্থ্য সুরক্ষায় উদ্যোগ নেওয়ার কথাও জানান তিনি। রাজধানীর বায়ুমান উন্নয়নে সরকারি কমিটি গঠনের ঘোষণা দিয়েছেন। শনিবার রাজধানীর মাতোয়াইলে এসব কথা বলেন উপদেষ্টা। মাতোয়াইল ল্যান্ডফিল্ডে ঢাকা দক্ষিণের 75টি ওয়ার্ডের আবর্জনা ফেলা হয়। এখানে বর্জ্য পোড়ানোয় নির্গত হয় দূষিত ধোঁয়া। এতে চরম স্বাস্থ্য ঝুঁকিতে এলাকার প্রায় 40 লাখ বাসিন্দা। দূষণের প্রতিবাদে স্থানীয়রা আন্দোলন করলেও প্রতিকার মেলেনি। পরিবেশ উপদেষ্টা মাতোয়াইলে গেলে জড়ো হন এলাকাবাসী। ময়লাটা সরাতে তো সমস্যা, হয়তো কষ্ট বেড়ে যায়, তারা আগুনটা জ্বালায় দেয়। জ্বালাই দিলে কি হয়, ময়লাটা আস্তে নিচে নামে, তাদের তখন ময়লা ফেলতে সুবিধা হয়। মানে তাদের সুবিধার জন্য আমাদের সম্পূর্ণ জীবনটা নাভিশ্বাস ছুটে যেতেছে। এখানে ব্যাটারি পোড়াচ্ছে, যারা এখানে বিভিন্ন হাড়গোড় পোড়াচ্ছে এবং বিভিন্ন ফ্যাক্টরি তারা করেছে, রোলিং মেল করছে, যেটা এখানকার পরিবেশটাকে প্রচন্ড রূপে একেবারে ধ্বংস করে দিচ্ছে। শুধু ল্যান্ডফিল্ড নয়, আশেপাশের স্টিল মিল সহ বিভিন্ন কারখানা দূষিত করছে এলাকার পরিবেশ। এ সময় উপদেষ্টা জানান 2টি স্টিল মিল বন্ধ করে দেওয়া হবে। সিটি কর্পোরেশনকে ময়লা না পোড়ানোর নির্দেশনা দেন তিনি। একটা দুটো চিঠি দিয়েই ক্ষান্ত থাকা হবে না, এবার আসা হবে, মনিটর করা হবে। কিন্তু মনিটর করলেই যে পরিবেশ খুবই সুন্দর হয়ে যাবে সেটা হবে না, কিন্তু এতটা অনিয়ন্ত্রিত আর থাকবে না। হ্যাঁ, কিন্তু সেজন্য আমাদেরকে আলটিমেট সলিউশনের কথা ভাবতে হচ্ছে। আর আলটিমেট সমাধান হচ্ছে ওয়েস্ট যাতে এরকমভাবে আমরা প্রডিউসই না করি। সিটি কর্পোরেশন জানিয়েছে মাতোয়াইল থেকে শীঘ্রই ভাগা সরানো সম্ভব নয়, তবে দূষণ কমাতে বর্জ্য ব্যবস্থাপনায় পরিবর্তন আনা হবে। টপ সয়েলটাকে আমরা কিভাবে কাভারেজ করব, কোথায় আরসিসি করব, কোথাও আমরা গ্রিন কাভারেজ করব। আমরা ঢাকার বায়ু দূষণ এবং ঢাকার ময়লা যে দূষণগুলো আছে সেগুলো আমরা অ্যাকশন প্ল্যান করে খুব দ্রুত সমাধানের জন্য কাজ শুরু করে দিব। আমরা উপরে মাটির সয়েল কাভার দিব, সয়েল কাভার দিলেই দুর্গন্ধটা বাইরে বের হবে না। এটা আমরা প্রজেক্টটা নিয়েছি, 3 থেকে 4 মাসের ভিতরে হয়তো এটা অনুমোদন করে আমরা কাজটা শুরু করতে পারবো। তবে বর্জ্য থেকে বিদ্যুৎ বা জৈব সার উৎপাদন করতে পারলে সুফল মিলবে বলে জানান পরিবেশ উপদেষ্টা। আদিলুর রহমান, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা।
রাজধানীর শাহবাগে আগুনে পুড়েছে বেশ কয়েকটি ফুলের দোকান। প্রায় 1 ঘন্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে সার্ভিসের 5টি ইউনিট। এই ঘটনায় দগ্ধ 5 জনকে ঢাকা মেডিকেলের বার্ন ইউনিটে ভর্তি করা হয়েছে। ফায়ার সার্ভিস জানায়, শনিবার রাত 10টার দিকে শাহবাগ মোড়ে একটি ফুলের দোকানে আগুন লাগে। পরে তা আশেপাশের দোকানে ছড়িয়ে পড়ে। বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে আগুনের সূত্রপাত বলে প্রাথমিক ধারণা করছে ফায়ার সার্ভিস। তবে প্রাথমিকভাবে ক্ষয়ক্ষতির পরিমাণ জানা যায়নি। কালকে ভিক্টোরিয়ানের যে ফুলগুলো আসছে সে ফুলগুলো গাছ থেকে নেবে পানি দিয়ে চলে গেছে, যাওয়ার পথে শুনি আগুন। দ্রুত সময়ের ভিতরে আগুনটা নিয়ন্ত্রণে নিয়ে আসি এবং 1 ঘন্টার ভিতরে আগুনটা সম্পূর্ণভাবে নির্বাপন করে থাকি। আগুনের সূত্রপাত কিভাবে হয়েছে সেটা সঠিকভাবে বলা যাচ্ছে না, কিন্তু এখানে যে বৈদ্যুতিক যে তারগুলো ছিল, খুব লুজ কানেকশন ছিল, এলোমেলো অবস্থায় ছিল। আমরা ধারণা করতেছি বৈদ্যুতিক দুর্যোগের কারণে আগুনটা লাগতে পারে। রাজবাড়ীতে অস্বাস্থ্যকর নোংরা পরিবেশে মেয়াদ উত্তীর্ণ উৎপাদন, রং আর কেমিক্যাল দিয়ে তৈরি হচ্ছে ভেজাল আখের গুড়। প্রতিদিন 1.5 থেকে 200 মণ ভেজাল গুড় বাজারজাত করা হচ্ছে। মানবদেহের জন্য ক্ষতিকর এসব কারখানা বন্ধে প্রশাসন অভিযান পরিচালনা করলেও কমছে না দৌরাত্ম্য। রাজবাড়ীর পাংশার, হাবাসপুর ও বালিয়াকান্দির ইসলামপুর ইউনিয়নের অন্তত 3টি কারখানায় তৈরি হচ্ছে ভেজাল আখের গুড়। মেয়াদ উত্তীর্ণ গুড় চুলায় জাল দিয়ে তাতে মেশানো হয় ভারত থেকে গোখাদ্যের নামে আনা নিম্নমানের টিনজাত চিনি। তারপর ব্যবহার করা হয় ক্ষতিকর রং ও রাসায়নিক। এসব কারখানা থেকে দিনে 150 থেকে 200 মণ ভেজাল গুড় বাজারজাত করা হয় রাজধানী সহ বিভিন্ন জেলায়। যদিও কারখানা মালিকদের দাবি, স্বাস্থ্যসম্মত পরিবেশেই এসব গুড় তৈরি হচ্ছে। আমাদের মতে স্বাস্থ্যসম্মত, কিন্তু এখনো আমরা কোনো পাই নাই। এখানে অনেকে আসছে, অনেক সাংবাদিক আসছে, ওনারা এগুলো টেস্ট করছে। অবশ্যই ভালো না হলে যদি কারখানা দীর্ঘদিন চালায় আসতে যদি ভালো যদি নাই হইতো, তাহলে তো আপনার মনে করেন কারখানা অফ হয়ে যেত। ভেজাল গুড় রাখাও হচ্ছে খোলা জায়গায়। এছাড়া রাসায়নিক আর নিম্নমানের উপাদানের কারণে এসব গুড় মানবদেহের জন্য অতি ক্ষতিকর বলছেন চিকিৎসকরা। এরা আমাদের শরীরের বিভিন্ন অঙ্গ প্রত্যঙ্গ ক্ষতি করে। এর ভিতরে মূল অঙ্গ প্রত্যঙ্গের ভিতরে রয়েছে কিডনি এবং লিভার। আর আমরা যেহেতু মুখ দিয়ে খাই, সেক্ষেত্রে আমাদের গালের ভিতরে সমস্যা হতে, ঘা হতে পারে, এমনকি ক্যান্সার হতে পারে। প্রশাসন জেল জরিমানা করলেও কারখানা মালিকদের তৎপরতা বন্ধ হচ্ছে না। তারপরও অভিযান অব্যাহত থাকবে বলে জানিয়েছেন কর্মকর্তারা। আমরা তো বন্ধ করে দিয়ে আসি, ভেঙে দিয়ে আসি, তারপরে তাদেরকে আটক করলে তাদেরকে জেল জরিমানা দেওয়া হয়। এছাড়া তো অন্য কোনো ব্যবস্থা আর কি। ওরা আবার নতুন করে শুরু করতে হলে তখন আবার মামলা করতে হয়। ওরা নতুন স্টাইলে নতুনভাবে শুরু করে। ভেজাল কারখানা বন্ধে প্রশাসনের কঠোর পদক্ষেপ নেওয়ার দাবি স্থানীয়দের। ইন্ডিপেন্ডেন্ট নিউজ। প্রাকৃতিক উৎস থেকে চিনির পোনা সংগ্রহ নিষিদ্ধ হলেও সাতক্ষীরা উপকূলে এই কাজে নিয়োজিত 50,000-এর বেশি মানুষ। নদী থেকে পোনা সংগ্রহ করেই জীবন চলে এই দরিদ্র মানুষদের। অনুন্নত উপকূলীয় এলাকায় বিকল্প কাজ না থাকায় এই পেশা ছাড়তে পারছে না দাবি তাদের। হতদরিদ্র এসব মানুষকে সরকারের সামাজিক নিরাপত্তা বেষ্টনীতে আনার তাগিদ মৎস্য কর্মকর্তাদের। জোয়ারের সময় সাতক্ষীরার বড় 3 নদী কপোতাক্ষ, খোলপেটুয়া, ইছামতিতে চিংড়ির পোনা ধরতে নামেন উপকূলীয় এলাকার অসংখ্য নারী পুরুষ। কারেন্ট চালে বাগদা ও গলদা চিংড়ির পোনার সাথে ধরা পড়ে অন্যান্য জলজ প্রাণী ও পোনাও। বাকি সব ফেলে দিয়ে ফরিয়াদের কাছে একটি চিংড়ির পোনা বিক্রি হয় 4 থেকে 5 টাকায়। সামান্য এই আয়েই চলে বেশিরভাগ পোনা সংগ্রহকারীর জীবন। বিকল্প কাজের তেমন সুযোগ না থাকায় দীর্ঘদিনের পেশা ছেড়ে অন্য কোনো পেশায় যাওয়ার সুযোগ হয় না তাদের। 7টাতে 11টা পর্যন্ত মাছ ধরি, হয়তো 100 হইল না, হয় না, ইতে আমার সংসার চলে। আবার 3:30-তে উঠি, 5টা পর্যন্ত, 6টা পর্যন্ত, এই পর্যন্ত আমাদের এইভাবে চলে। খুব কষ্টতে রয়েছে। এখন এই বয়স তো হয়ে গেছে, ওইভাবে নদীতে পড়ি, যা টুকটাক 20-50-100 যা হয়। আশাশুনি, শ্যামনগর, কালীগঞ্জ, দেবহাটা উপজেলার অর্ধলক্ষাধিক মানুষ চিংড়ির পোনা সংগ্রহ করে জীবিকা নির্বাহ করেন। প্রাকৃতিক উৎস থেকে চিংড়ির পোনা সংগ্রহ বন্ধে প্রান্তিক এসব মানুষকে সামাজিক নিরাপত্তা বেষ্টনীর আওতায় আনা তাগিদ মৎস্য কর্মকর্তাদের। সরকারের অনেক ধরনের সাপোর্টিং প্রোগ্রাম রয়েছে, সেই সাপোর্টিং প্রোগ্রামগুলোতে যদি তাদেরকে ইনক্লুড করা হয়, এই লোকগুলো ওই কাজটা থেকে বিরত থাকতে পারে এবং তাদের ওই সময়টা জীবিকার একটা সাপোর্ট হয় তাদের হয়। এটা আমাদের একটা উদ্যোগ রয়েছে। আর পর্যায়ক্রমে তাদেরকে আসলে বিকল্প কর্মসংস্থানের দিকে তাদেরকে নিয়ে আসতে হবে। চিংড়ির পোনা সংগ্রহ করতে গিয়ে আরও অনেক ধরনের মাছের পোনা নষ্ট হয়।
তাই পোনা সংগ্রহকারীদের বিকল্প আয়ের ব্যবস্থা হলে মাছের প্রাকৃতিক উৎসগুলো নিরাপদ থাকবে বলছেন সংশ্লিষ্টরা। ইন্ডিপেন্ডেন্ট নিউজ। ইউটিউব দেখে কেঁচো সার তৈরি করে সফলতার পর এবার বায়োগ্যাস প্ল্যান্ট স্থাপন করে আর্থিকভাবে আরও লাভবান হওয়ার স্বপ্ন দেখছেন ফরিদপুরের নারী উদ্যোক্তা তানিয়া আক্তার। তার প্রতিষ্ঠানে কাজের সুযোগ আর স্বল্প মূল্যে জ্বালানি চাহিদা মেটাতে পেরে খুশি স্থানীয়রা। এদিকে নিরাপদ জ্বালানি ও জৈব সার তৈরিতে সহযোগিতার আশ্বাস দিয়েছে প্রশাসন। খামার থেকে সংগ্রহ করা গোবরের সাথে প্রথমে পানি মিশিয়ে চৌবাচ্চায় তৈরি হয় তরল, এরপর সেগুলোকে পাঠানো হয় অন্য চৌবাচ্চায়, তারপর নানা প্রক্রিয়ায় ধীরে ধীরে তৈরি করা হয় বায়োগ্যাস। বাসাবাড়ির উচ্ছিষ্ট দিয়ে তৈরি ভার্মি কম্পোস্ট বা কেঁচো সার উৎপাদন এবং বিক্রিতে এরই মধ্যে সফল হয়েছেন ফরিদপুরের নারী উদ্যোক্তা তানিয়া আক্তার। এবার জ্বালানি তৈরি করে আলোড়ন ফেলেছেন তিনি। তার উৎপাদিত 100 ঘনমিটার বায়োগ্যাস সরবরাহ করা হচ্ছে 60টি বাড়িতে। 8 বছর ধরে ভার্মি কম্পোস্ট উৎপাদন করি। আমি যেমন আমার দেশের জৈব সারের চাহিদাটা অনেকটা পূরণ করতে পারছি এবং বায়োগ্যাস প্ল্যান্টের মাধ্যমে আমি এই এলাকার মানুষের জ্বালানির ব্যবস্থা করছি। মাত্র 1100 টাকায় সারা মাস নিরাপদ ও ঝুঁকিমুক্ত বায়োগ্যাস ব্যবহার করতে পেরে খুশি স্থানীয়রা। 1450 টাকায় কিনতাম আগে সিলিন্ডার, এখন 1100 টাকায় সারা মাস আমি জ্বালাচ্ছি। খুব পাচ্ছি, সাশ্রয় হচ্ছে আমার। সারা মাস ভরে যত জ্বালাচ্ছি কোনো সমস্যা নেই। এই গ্যাসের তাপমাত্রাও বেশি, রান্নাও তাড়াতাড়ি হয়, কোনো সমস্যা নাই, আর সব দিক দিয়ে আমি অনেক ভালো সার্ভিস পাচ্ছি। তানিয়া জ্বালানি গ্যাস সার তৈরির প্রতিষ্ঠানে কাজ করে সচ্ছলতাও এসেছে অনেকের। এখানে আমরা প্রায় মহিলা দিয়ে আমরা পুরুষ দিয়ে 30 জন লোক কাজ করি। আমরা ভালোই এখান থেকে বেতন পাচ্ছি এবং আমরা ভালোই জীবিকা নির্বাহ করছি। 25টা চলে গ্রামে জ্বলতেছে, আরো লাইন দেওয়ার উদ্যোগ নিছি। এই যে আমাদের পাইপ আছে, এখনো আনা হয়েছে, শর্ট ছিল বিধায় এখন আবার আমরা দিতেছি লাইন। কেঁচো সার ও বায়োগ্যাস তৈরিতে প্রাণী সম্পদ অধিদপ্তরের এলডিডিপি প্রকল্পের আওতায় 40% ভর্তুকিতে তানিয়াকে সহযোগিতা করেছে প্রশাসন। এলডিডিপি প্রকল্প থেকে তাকে যত খরচ গেছে তার 40% তারা বিয়ার করছে এবং বাকি 60% সে নিজে খরচ করছে। এভাবে আমরা তাকে সহযোগিতা করছি এবং এলডিডিপির সঙ্গে সংযোগ করিয়ে দিয়েছি এবং এইভাবে সে কাজটা আগিয়ে নিতে পারছে। বাড়িতে গোবর ও উচ্ছিষ্ট দিয়ে জৈব সার ও জ্বালানি উৎপাদনের মাধ্যমে নতুন উদ্যোক্তা তৈরির বিপুল সম্ভাবনা দেখছেন স্থানীয়রা। ইন্ডিপেন্ডেন্ট নিউজ। জামালপুরে নষ্ট হচ্ছে অর্ধ কোটি টাকার রেস্কিউ বোট বা উদ্ধারকারী নৌকা। দীর্ঘদিন ধরে চালু না হওয়ায় সরকারি নৌযানটি অকেজো হওয়ার শঙ্কা করছে স্থানীয়রা। নৌযানটি চালু করতে প্রয়োজনীয় উদ্যোগ নেওয়ার দাবি তাদের। বন্যা কবলিত ও উপকূলীয় জেলার জন্য 60টি রেস্কিউ বোট তৈরি করে দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়। 2021 সালে 8টি এবং 2022 সালে 52 জেলায় এসব বোট হস্তান্তর করা হয়। তবে হস্তান্তরের পর থেকেই অযত্ন অবহেলায় পড়ে আছে অর্ধ কোটি টাকার নৌযান। কয়েক বছর ধরে জামালপুর জিলা স্কুলের পাশের ব্রহ্মপুত্রের পাড়ে পড়ে আছে নৌকাটি। এতে নৌযান অকেজো হওয়ার আশঙ্কা করা হচ্ছে। 22 সাল থেকেই দেখতেছে যে এই বোটটা এখানে পড়ে আছে, তো আর কি এটা যেহেতু বন্যার্তদের সাহায্য করার জন্য দেওয়া হয়েছিল, কিন্তু আর কি ওইভাবে ব্যবহার করা হয় নাই। এটা অনেক দিন যাবত এখানে নষ্ট হচ্ছে। এইখানে দেখা যায় স্টুডেন্টরা আসে সেরে উপরে লাভ ঝাপ পারে, তারা পড়ে যায়। নদীর বা ইয়ার দায়িত্বে আছে, তাদের আসলে উচিত এটা সংরক্ষণ করা, কারণ এটা ধীরে ধীরে নষ্ট হয়ে যাইতেছে। রং ধরে রং ঢং নষ্ট হয়ে যাইতেছে। ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সাথে যোগাযোগের পর নৌযানটি চালুর আশ্বাস দিয়েছেন জেলা ত্রাণ ও পুনর্বাসন কর্মকর্তা। বর্তমানে এটি আসলে মেরামতের ওইরকম কোনো বরাদ্দ নাই এবং এখানে যে দেখাশোনা করার জন্য ক্রু ছিল তাদেরও প্রায় আজকে 1 বছর ধরে আপনার বেতন বন্ধ থাকায় তারা এটা দেখাশোনা করতেছে না। নৌযানটির দৈর্ঘ্য 54 ফুট, প্রস্থ 12.50 ফুট আর এর ধারণ ক্ষমতা 80 জন। ইন্ডিপেন্ডেন্ট নিউজ। আর এই ছিল এখনকার সংবাদে। ইন্ডিপেন্ডেন্ট টেলিভিশনের সব খবর বিস্তারিত জানতে চোখ রাখুন ফেসবুক, ইউটিউব ও এক্সে। ধন্যবাদ সবাই।